জার্মান প্রবাসের আজকে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিস বার্লিন থেকে। আজকে আমরা কথা বলবো জার্মানিতে বাংলাদেশ থেকে জব নিয়ে কিভাবে সরাসরি আসতে পারেন সেই ব্যাপারে, কিভাবে জব খুঁজতে হয়, জব পেতে হয়। আর আজকে আমাদের সাথে আছেন আমাদের খুবই পরিচিত একজন মুখ, সুমন মোল্লা সেলিম ভাই, যিনি জার্মানিতে সরাসরি জব নিয়ে বাংলাদেশ থেকে এসছেন। আর কথা না বাড়িয়ে চলুন আমরা সুমন ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই। সুমন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো। শুরুতেই যদি আমাদেরকে আপনার জব সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমি বার্লিনে এসেছি প্রায় 1 বছর হলো আর কি। গত বছর মে মাসের 28 তারিখে আমি এখানে আসি। তারপর জুনের 1 তারিখে এখানে সেভেন সিন্ডার্স নামে একটা কোম্পানিতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। তো আমি বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করেছিলাম এবং দেন ইন্টারভিউ হয়। তারপর ওরা যখন জব অফার করে তারপর ভিসা সব প্রসেস কমপ্লিট করে এখানে চলে আসি। আর বার্লিনে মুভ করার আগে আমি দেশে প্রায় 7-8 বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছিলাম। তো দেশেরও কিছু কোম্পানির সাথে আমার কাজ করা হয়েছে। এই তো। আচ্ছা সুমন ভাই, আজকে আমরা একদম আপনার পুরো জার্নিটা সম্পর্কে জানবো। জার্নিটা বলতে আপনি বাংলাদেশ থেকে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন, জবগুলা কোথায় সার্চ করেছিলেন, এবং আপনি কিভাবে স্ক্রিনিং করেছিলেন মানে জবগুলা, এবং সেই জব সার্চ করার পরে আপনি ইন্টারভিউ কিভাবে ফেস করেছিলেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স, যে হ্যাঁ আপনি শুরু থেকে আপনার জার্নিটাই, মানে ওটাকে আমরা মডেল হিসেবে ধরে, যে ধরেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে জব করতেছে, দেশে জব করার পরে সে ভাবলো যে সে বিদেশে অ্যাপ্লাই করবে, স্পেশালি জার্মানিতে অ্যাপ্লাই করবে। সো আপনি যদি আপনার জার্নিটা সম্পর্কে একদম ডিটেলস আমাদেরকে শেয়ার করেন, তাহলে আসলে অনেকেরই উপকার হবে, যে কিভাবে কি শুরু করেছিলেন। আপনি শুরু থেকে শুরু করেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে বলি যে কিভাবে মানে আমি ডিসিশন নিলাম যে বাইরে কোথাও জব করতে যাব। তারপর আমি কিভাবে জব খোঁজা শুরু করলাম, তো পুরোটাই বলি। তো আমি প্রথমত আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কাজ করি তাদের খুব জনপ্রিয় একটা সাইট আছে, সেটা আপনার স্ট্যাক ওভারফ্লো। এখানে আমরা মেইনলি আপনার যে কোনো প্রোগ্রামিং প্রবলেমের যদি সলিউশন খুঁজতে যাই, আমরা এই ওয়েবসাইটে যে খুঁজি। তো এই ওয়েবসাইটের একটা আপনার সেকশন আছে জবস নামে। তো আমি তো দেখা যাইতো যে কাজের ক্ষেত্রে প্রতিনিয়তই এই ওয়েবসাইটটা ভিজিট করতে হইতো। তো আমি 1.5-2 বছর আগে প্রায় ওদের জবসের সেকশনটা দেখতাম। মেইনলি উদ্দেশ্য ছিল ওই সময়ে যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি জবের ক্ষেত্রে আপনার কি কি স্কিলসের চাহিদা আছে এটা জানার জন্য। তারপর ওইটা দেখতে দেখতে দেখলাম যে হ্যাঁ, যে একটা মেবি 2-3 বছর আগে, 2-3 বছর ধরে আমি হঠাৎ করে খেয়াল করি যে আগে ম্যাক্সিমাম আপনার রিমোট জব থাকতো, বাট 2-3 বছর ধরে হঠাৎ করে খেয়াল করি যে ভিসা স্পন্সরশিপ সহ জব, এরকম জবের অনেক সার্কুলার পাওয়া যাচ্ছে এবং ম্যাক্সিমামই আমি দেখতেছিলাম আপনার এই জার্মানি থেকে। তো ওই সময় আমি হ্যালো ফ্রেশ নামে একটা কোম্পানি ছিল, ওই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করি। এটা প্রায় মনে হয় 2-2.5 বছর আগে আর কি। তো অ্যাপ্লাই করে ওদের 2টা স্টেজে যাওয়ার পর তখন আমি আবার দেশে নিজের একটা বিজনেসে স্টার্ট করে ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো পরে আর আপনার ওই জব মানে ওই প্রসেস আর কন্টিনিউ করি না, কারণ তখন একটু দেশে আমি ব্যস্ত হয়ে গেছিলাম। তো গত বছর জানুয়ারির দিকে আমার মোটামুটি আবার হয় যে না, এখন আমি একটু বাইরে যাওয়ার সুযোগ আছে বা আমি বাইরে জব করার জন্য যেতে পারি। তো তখন আমি খোঁজ খবর নেওয়া শুরু করি, সার্চ করা শুরু করি। তো প্রথমত আমি সার্চ করতেছিলাম আপনার একটু এশিয়ার মধ্যেই আমার প্রথম চয়েস ছিল আপনার সিঙ্গাপুর বা হংকং এর দিকে। তো ওইখানে আমি সার্চ করতেছিলাম। তো ওই দেশের কোম্পানিগুলোতে সার্চ করার জন্য টেক ইন এশিয়া নামে আপনার একটা ওয়েবসাইট আছে, ওইখানে সার্চ করে আমি অ্যাপ্লাই করতেছিলাম। বাট ওইখানে আমার যে স্কিল সেট ছিল সেই তুলনায় খুব বেশি অপরচুনিটি আমি দেখতেছিলাম না। আর ওইখানে ওরা যে ভিসা স্পন্সর করবে এরকম অপরচুনিটিও খুব কম ছিল। 2-3টা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করছিলাম, 2টাতে ইন্টারভিউ দিছিলাম, বাট ওইখানে দেখলাম যে না, ওইখানে হচ্ছে না, বা ওইটা মনে হচ্ছিল যে তুলনামূলকভাবে কম্পিটিটিভ, বা ওরা বাইরে থেকে লোক নিয়ে যাওয়ার জন্য খুব একটা আগ্রহী না। তারপর আমি মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়াতেও একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসি।
আর ওই একই সময়ে আমি হচ্ছে জার্মানিরও কয়েকটা কোম্পানিতে হচ্ছে আপনার অ্যাপ্লাই করা শুরু করি। তো মেইনলি আমি ওই স্টেক ওভারফ্লো জবস এর যে সেকশনটা আছে ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রোলের জন্য জবের হচ্ছে সার্কুলার দেয়া থাকে। তো ওইখান থেকে প্রথমে আমি খুঁজে বের করি যে কোন কোন জবগুলাতে যে মানে কোন কোন জবগুলার স্কিল আমার যে স্কিল সেট আছে বা আমার যে এক্সপেরিয়েন্স আছে এটার সাথে ম্যাচ করে, দেন আমি ওইখানে হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করি। তো স্টেক ওভারফ্লো জবসে যে খুব বেশি অপরচুনিটি আছে এরকম না। আমি প্রায় 10-15টার বেশি কোম্পানিতে হচ্ছে আপনার অ্যাপ্লাই করি। তারপর আমি দেখি যে হচ্ছে লিঙ্কডইনে ও হচ্ছে এরকম আপনার জবের অফার পাওয়া যায়। তো তারপর আমি যেটা করি লিঙ্কডইনের জবস সেকশনে যে আমি বার্লিন ভিসা স্পন্সরশিপ বা জার্মানি ভিসা স্পন্সরশিপ আর নেদারল্যান্ড ভিসা স্পন্সরশিপ এরকম কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার সার্চ করা শুরু করি। তো ওইখান থেকে আমি আরো অনেকগুলো কোম্পানি সার্কুলার পাই যে যারা হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতেছে। তো ওইখান থেকে আমিও আবার বিভিন্ন ক্যাটাগরির আছে, তো ওইখান থেকে আমি দেখি যে ফাইন্ড আউট করি যে আমার যে স্কিল সেট আছে এই রিলেটেড জব কি পরিমাণ আছে। তো ওইখান থেকেও আমি হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করি। তো আমার যতটুকু মনে পড়ে আমি প্রায় 30-40টার মতো বেশি কোম্পানিতে হচ্ছে আপনার অ্যাপ্লাই করি এবং এর মধ্য থেকে আপনার 9টা না 10টা কোম্পানি থেকে আপনার ইন্টারভিউ ডাক পাই, দেন ইন্টারভিউ দেওয়া শুরু করি। আর এখানে আরেকটা ব্যাপার বলি ইন্টারভিউর জায়গাটাতে যাওয়ার আগে যে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন দুইটা জিনিস হচ্ছে প্রপারলি রেডি করে অ্যাপ্লাই করা জরুরি। একটা হচ্ছে আপনার সিভি বা রিজিউমি আর আরেকটা হচ্ছে আপনার কভার লেটার। তো আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম ম্যাক্সিমাম হচ্ছে ডেজিগনেশনে অ্যাপ্লাই করার জন্য আমার সিভির পাশাপাশি আপনার কভার লেটারও সাবমিট করতে হইতো। এক এক কোম্পানির এক এক রকম হচ্ছে ভাবে কভার লেটার এক্সপেক্ট করতো। কেউ হয়তো বলতো যে আপনি এই রোলের জন্য নিজেকে কেন হচ্ছে যোগ্য মনে করেন, আপনার এক্সপেরিয়েন্স আর তারা যেই জিনিসগুলো খুঁজতেছে সেটার সাথে কিভাবে ম্যাচ করতেছে এগুলোর ব্যাপারে হচ্ছে জানানোর জন্য। কিছু ক্ষেত্রে ওরা কিছু টেকনিক্যাল কোশ্চেন আস্ক করতো, সেগুলোর হয়তো উত্তর দিতে হইতো। আর রিজুমির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ওই সময় যেটা ফলো করি যে গুগলে সার্চ করলে হয়তো পাওয়া যাবে যে ইউরোপাস সিভি ফরম্যাট বা ইউরোপাস রিজুমি স্যাম্পল নামে হচ্ছে ইউরোপাস একটা হচ্ছে স্যাম্পল আছে ফরম্যাট আর কি সিভির। আমি ওইটা ফলো করে ওইখানে সুন্দর মতো হচ্ছে আপনার আমার এক্সপেরিয়েন্স কি ছিল, কি কি নিয়ে আমি কাজ করছি এগুলা অ্যাড করি। তো এখানে হচ্ছে একটা জিনিস হচ্ছে বলে রাখবো যে সিভিতে আপনার ওই জবের রোলে অ্যাটেন্ড করার জন্য হচ্ছে যেই যে স্কিলগুলো ওরা চায় সেগুলোই হচ্ছে সুন্দর মতো হচ্ছে আপনার হাইলাইট করতে হবে এবং আপনার কি কি স্কিল আছে কোনো কোম্পানিতে কাজ করার সময় আপনি অ্যাকচুয়ালি কোম্পানিতে কি কি ভ্যালু অ্যাড করছেন এগুলো অ্যাড করা জরুরি। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেই যে আমি হয়তো 4-5টা ল্যাঙ্গুয়েজ জানি, তো শুধু হচ্ছে এই 4-5টা ল্যাঙ্গুয়েজ দিয়ে তারপর অন্যান্য আপনি আরো অনেক কিছু জানতে পারেন। এগুলো আর ডিরেক্টলি না লিখে বেটার হচ্ছে আপনার যেটাতে আপনার এক্সপেরিয়েন্স সবচেয়ে বেশি আছে সেই স্কিলগুলো হাইলাইট করা। আর সেকেন্ড হচ্ছে আপনি আগের যে কোম্পানিগুলোতে কাজ করছেন সেই কোম্পানিগুলোতে আপনি শুধু যে কোন ডেজিগনেশনে ছিলেন এগুলা উল্লেখ না করে বা আপনি কোন প্রোডাক্টে কাজ করছেন এটা উল্লেখ করা না করে আপনি একটু ছোট ছোট পয়েন্ট করে যদি এক্স্যাক্টলি লিখে দেন যে আপনি কোন প্রোডাক্টটাতে কাজ করছেন এবং আপনার ওই কাজের ক্ষেত্রে হচ্ছে কোম্পানির কি ভ্যালু অ্যাড হইছে, এটা যদি একটা এক্সাম্পল দেই ধরেন আপনি সিম্পলি হয়তো লিখতে পারেন যে আমি XYZ কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, ওইখানে আমি একটা ই কমার্স হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করছি। এটা একটা ওয়ে হইতে পারে লেখার, যেটা মোস্ট অফ দ্য কেজেস আমিও আগে সিভিতে এইভাবে লিখতাম। বাট এইভাবে ডিরেক্টলি না লিখা আরেকটু সুন্দরভাবে এটা লেখা যায় যে আপনি ই কমার্স সিস্টেমে কাজ করছেন ফাইন, বাট এক্স্যাক্টলি আপনি কি কাজ করছেন সেটা যদি একটু সুন্দর করে বলতে পারেন বা আপনি অ্যাকচুয়ালি ওই কোম্পানিতে কাজ করে কোনো কিছু ইমপ্রুভ করছেন কিনা। এমন হইতে পারে যে আপনি ওই ই কমার্স সিস্টেমটাতে কাজ করার সময় ওদের নতুন কোনো একটা ফিচার অ্যাড করছেন বা ধরেন যে আগে ওদের অর্ডার প্রসেসের যে প্রসেসটা ছিল সেটা ধরেন যে প্রসেস করতে 1 মিনিট সময় লাগতো, আপনি ওইখানে কাজ করে ইমপ্রুভ করে সেটা হয়তো 1 মিনিট থেকে হচ্ছে কমিয়ে 30-40 সেকেন্ডে নিয়ে আসছেন। তাহলে আপনি লিখতে পারেন যে হ্যাঁ আমি এই কোম্পানির এই সফটওয়্যারের এই মডিউলটাতে কাজ করছি এবং কাজ করে আমি হচ্ছে এখানে এই ইমপ্রুভমেন্টটা অ্যাড করছি। তাহলে যেটা সুবিধা হয় যে ওরা এক্স্যাক্টলি বুঝতে পারে যে আপনার কোন জায়গাটাতে স্কিল আছে, আপনি ওই কোম্পানিতে কি ভ্যালু অ্যাড করছেন, তখন ওদের জন্য হচ্ছে সিভি স্ক্রিনিং করাটা সহজ হয়। আর নইলে যদি আমি কমন হচ্ছে শুধু ডেজিগনেশন তারপর এই সিম্পল একটা সিস্টেমে কাজ করছি এইভাবে দিয়ে রাখি তাহলে কিন্তু ওদের ওই
ইভালুয়েট করাটা হচ্ছে টাফ হয়ে যায় আপনাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারভিউতে ডাক পাওয়াটা টাফ হয়ে যায়। আমার শুরুর দিকে এরকম হচ্ছিল যে আমি 10-15টা কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমি কোনোটার থেকেই ডাক পাচ্ছি না। পরে আমি ইন্টারনেটে হচ্ছে সার্চ করে প্রথমত আমার লিঙ্কডইন প্রোফাইলে একটু অ্যাক্টিভ হলাম, ওইখানে লেটেস্ট ইনফরমেশনগুলো আপডেট করলাম। তারপর খুব পয়েন্ট আকারে হচ্ছে আমার রিজিউমিটা আপডেট করলাম। তারপর আমি হচ্ছে আপনার ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। তো 8-9টা কোম্পানি থেকে ইন্টারভিউ, মানে 8-9টা কোম্পানিতে ইন্টারভিউ দিই, এবং এক এক কোম্পানিতে ইন্টারভিউর প্রসেস এক এক রকম। তো আমি যদি কমন হচ্ছে মানে ক্যাটাগরাইজ করি, ম্যাক্সিমাম কোম্পানিতেই ফার্স্ট স্টেজে যেটা হয় আপনার হায়ারিং ম্যানেজার, হ্যাঁ হায়ারিং ম্যানেজারের সাথে হচ্ছে আপনার একটা ইন্টারভিউ হয়। সেখানে কোনো টেকনিক্যাল কথাবার্তা হয় না, সেখানে হায়ারিং ম্যানেজার আপনার এক্সপেরিয়েন্স, সে তো সিভি দেখে জানেই, বাট আপনার মুখ থেকে হচ্ছে ফেস টু ফেস একটু শোনে এবং ম্যাচ করার চেষ্টা করে যে তারা যেই রোলের জন্য লোক খুঁজতেছে সেটার সাথে আপনার হচ্ছে কতটুকু ম্যাচ করতেছে। এবং তারা যদি মনে করে যে হ্যাঁ না ম্যাচ করতেছে সবকিছু, দেন ওরা হচ্ছে নেক্সট স্টেজে টেকনিক্যাল ইন্টারভিউর জন্য হচ্ছে আপনাকে ইনভাইট করবে। তো টেকনিক্যাল ইন্টারভিউ শুরু হলে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, ফার্স্ট স্টেজে দুইটা ওয়েতে হইতে পারে। ফার্স্ট অফ অল আপনাকে হয়তো ওরা একটা কোডিং টেস্ট দিতে পারে, সেটা আপনার হ্যাকার র্যাঙ্ক, তারপর অনলাইনের কোড ব্রাইট, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে হয়তো দিল যে অনলাইনে একটা কোডিং টেস্ট, আপনার 1 ঘন্টা বা 30 মিনিটস এরকম সময় থাকবে। এটার মধ্যে ওদের যে প্রবলেমগুলো আছে সেগুলোর সলিউশন আপনার করতে হবে। আর সেকেন্ড আরেকটা হইতে পারে যে ডিরেক্টলি আপনার ওদের কোনো একটা হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে লাইভই হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ হইতে পারে। দেন এই স্টেজগুলা কমপ্লিট, এটাতে যদি আপনি সাকসেসফুল হন, কোডিং টেস্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি কোডিং টেস্ট সাবমিট করার পর ওরা আবার এটার একটা ফিডব্যাক সেশন করে। সেখানে আপনার এক্সপ্লেইন বা ডিসকাস করতে হয় যে আপনি যেই সলিউশনটা করছেন ওইটা করার সময় আপনি কিভাবে চিন্তা করছেন, কেন এই কোডটা লিখছেন, কেন এটা অন্য কোনোভাবে সলিউশন করেন নাই। তো আপনি কিভাবে ওই সলিউশনটা করছেন সেটা ওদেরকে আবার হচ্ছে ভালো মতো ডিসক্রাইব করতে হয়। ওদের যদি কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্সগুলোর হচ্ছে আপনার উত্তর দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার এমনও হয় যে ওরা যখন ওদের সাথে আপনি হচ্ছে কথা বলতেছেন, ওরা লাইভ পেয়ার প্রোগ্রামিংও করতে দিয়ে দেয়। যেমন আমি যখন ওয়েফেয়ার নামে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছিলাম, ওরা হচ্ছে এই টেকনিক্যাল কোশ্চেন কিছু আস্ক করার পর ডিরেক্ট আমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে এবং বলছে যে এটা লাইভ, এখন ওদের সামনে হচ্ছে আমার সলিউশন করতে হবে। এরকমও হইতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় যে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের জন্যই মেইনলি, যে আপনার ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক প্রিন্সিপালস গুলো আছে এগুলো নিয়েই মেইনলি কোশ্চেন করে। আর আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ওরা বেসিকটা আপনার কি রকম সেটা খুব ভালোভাবে দেখে। আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট বা কোনো একটা টুলসে এক্সপার্ট কিনা, এর চেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে আপনি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর বেসিক সম্পর্কে কতটুকু জানেন এবং এটাতে আপনার ফাউন্ডেশন কিরকম। এগুলো যদি আপনি ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে আপনার জন্য এটা সহজ হয়ে যায় আর কি। তো এটাই ছিল আমার জার্নি। আমি শেষে হচ্ছে 9টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে 2টা কোম্পানি থেকে হচ্ছে জব অফার পাই, বার্লিনের একটা কোম্পানি থেকে আর নেদারল্যান্ডের একটা কোম্পানি থেকে। তো পরবর্তীতে আমার কিছু ফ্রেন্ডের সাথে কনসাল্ট করে আমি বার্লিনেই হচ্ছে আসার সিদ্ধান্ত নিই, কারণ এটা মনে হয়েছে যে এখানে ইউরোপের অন্যান্য সিটির তুলনায় স্টিল অনেক বেশি অপরচুনিটি আছে। সেকেন্ড হচ্ছে যে আমার আরো কিছু ফ্রেন্ড ছিল, পরিচিত মানুষজন ছিল, যার জন্য মনে হয়েছে যে না, বার্লিনেই হচ্ছে মুভ করাটা আমার জন্য সহজ হবে এবং বেশি লজিক্যাল হবে আর কি। অনেক ধন্যবাদ সুমন ভাই, চমৎকার আপনি আমাদেরকে এক্সপ্লেন করেছেন। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এটা যে আপনি জব পাওয়ার পরে, কনফার্মেশন পাওয়ার পরে আপনার এখানে আসার ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছিলেন, অথবা আপনার ভিসা এক্সপিরিয়েন্স, বাংলাদেশে এমবিসি ব্যাপারটা কিভাবে, আপনি যখন আসছেন তখনও এতটা প্রচলিত ছিল না, তখন আসলে আপনার ভিসার ব্যাপারটা বা ওই যে ওই সাপোর্টটা, এখানে বাসা ম্যানেজ করা, এই ধরনের সাপোর্ট, ওই সাপোর্ট গুলো আপনার কোম্পানি থেকে আপনি কি ধরনের সাপোর্ট পেয়েছিলেন, অথবা ওই বাংলাদেশ এমবিসিতে যে ভিসার সিস্টেমটা ছিল ওইটা কিরকম ছিল? আচ্ছা, ম্যাক্সিমাম কোম্পানিগুলো যেগুলো আপনার এই বাইরে থেকে হচ্ছে লোক হায়ার করে নিয়ে আসে, ওদের হচ্ছে ভিসা স্পন্সরশিপের পাশাপাশি ওরা আরেকটা হচ্ছে আপনার জিনিস উল্লেখ করে দেয় যে রিলোকেশন সাপোর্ট।
হুম হুম সেখানে ম্যাক্সিমাম কোম্পানিরই যেটা থাকে যে ওরা একটা বাজেট রাখে যে আপনি যে নতুন একটা দেশ মানে আপনার দেশ থেকে এই নতুন আরেকটা এনভায়রনমেন্টে এসে সেটেল হবেন, এটার জন্য একেক কোম্পানি একেক রকম হচ্ছে ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তো কিছু কিছু কোম্পানি আছে যে ভিসা প্রসেস থেকে শুরু করে ওইসব জায়গায় যদি কোনো ধরনের সাপোর্ট লাগে ওদের এইচআর থেকে সাপোর্ট দেয়। আর কিছু কিছু কোম্পানি হচ্ছে আপনার বাসা ভাড়ার জন্য হচ্ছে সাহায্য করে, মানে ওরাই খুঁজে দেয় এবং ওদের এজেন্সির সাথে পার্টনারশিপ থাকে সেখানে সাহায্য করে। আর আরেকটা জিনিস যেটা থাকে ওদের একটা বাজেট থাকে যে আপনি যখন ফার্স্ট হচ্ছে আসতেছেন যে হ্যাঁ প্রথম 2 মাসের যে হচ্ছে ভাড়াটা হয় সেটা হচ্ছে ওরা আপনাকে দিয়ে দিবে, বা আপনার যে আসার যে ফ্লাইটের কস্টটা আছে সেটা ওরা হচ্ছে রিইম্বার্স করে দিবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার কোম্পানি আমাকে বলে দিছিল যে আহ, আমার যে আসার ফ্লাইটের কস্ট আছে সেটা আমি আসার পরে ওইটা হচ্ছে ওরা আমাকে রিইম্বার্স করে দিবে। তো আমি এখানে আসার পর আমার টিকিটের ইনভয়েসটা ওদের কাছে সাবমিট করছি, ওরা আমাকে টাকাটা দিয়ে দিছে। আর সেকেন্ড হচ্ছে বাসা খোঁজার জন্য আমার কোম্পানি আমাকে বলে দিছিল যে প্রথম 2 মাসের জন্য প্রতি মাসে 1,000 ইউরো করে মানে 2,000 ইউরো আমাকে একটা বাজেট দিয়ে দিছিল যে এই বাজেটটা আমরা কভার করব, তুমি চাইলে এই বাজেটের মধ্যে বাসা খুঁজে আমাদেরকে জানাইতে পারো যে তোমার যদি কোনো হচ্ছে আহ আহ, মানে এই রেফারেন্স থাকে। আর যদি তুমি চাও তাহলে আমাদের হচ্ছে এরকম এজেন্সি আছে, সে তার মাধ্যমে আমরাও হচ্ছে ঠিক করে দিতে পারি। তো আমি যেটা করছিলাম আমি হচ্ছে অনলাইনে সার্চ করে কিছু ওয়েবসাইট আছে ওইখান থেকে আমি ইউজ করছিলাম হচ্ছে আপনার স্পটে হোম নামে একটা সার্ভিস আছে, ওদের সার্ভিসটা ব্যবহার করে আমি ওইখানে হচ্ছে দেখতেছিলাম যে আমার পছন্দ মতো বাসা কোথায় আছে সেটা আমি হচ্ছে খুঁজে বের করে ওইখানে আবার রেজিস্ট্রেশন করে বুক করার জন্য আবার টাকা পে করতে হয়। তো আমি যেহেতু নিজে হচ্ছে ওইটা করব না, আমি ওই লিঙ্কটা আমার এইচআর কে শেয়ার করে বলছিলাম যে এই বাসাটা হচ্ছে আমার পছন্দ হয়েছে, তুমি যদি যেহেতু জার্মানিতে আছো এবং তোমরা পে করবা তোমরা এটা আমার হয়ে প্রসেস করে দাও। পরে আমার এইচআর হচ্ছে ওই ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করে সে হচ্ছে পুরো অ্যাগ্রিমেন্টটা কমপ্লিট করে দিছিল। আমি জাস্ট যেদিন হচ্ছে এখানে আসার এসে হচ্ছে ওই ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করে হচ্ছে বাসায় উঠে গেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য কিছু ডকুমেন্টস লাগে। ফার্স্ট অফ অল যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে জবটা নিয়ে যাচ্ছেন তারা শুরু ওই ফার্স্ট অফ অল লিগ্যাল কারণেই তারা প্রথমত তাদের সাথে আপনার একটা লিগ্যাল হচ্ছে এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্টের কপিটাই এনাফ। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় কোম্পানি যে আপনাকে এখানে আসার পর থাকার জন্য হচ্ছে রিলোকেশন অ্যাসিস্ট্যান্স করতেছে সেটার একটা ডকুমেন্ট দিয়ে দেয়। তো আমার ক্ষেত্রে হচ্ছে এই 2টা ডকুমেন্টই লাগছিল ভিসাতে অ্যাপ্লাই করার জন্য। আর যেহেতু আমি এখানে হচ্ছে মানে জব নিয়ে আসতেছিলাম, অন্যান্য আর তেমন কোনো ডকুমেন্টস আমার লাগে নাই, কারণ ওই আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন না কোন ভিসায় আসতেছেন তার উপর নির্ভর করে হচ্ছে আবার অনেক এক্সট্রা ডকুমেন্টস লাগে লাইক ব্যাংক স্টেটমেন্ট এইসব। এখন আমি যেহেতু এখানে জব নিয়ে আসতেছি আমার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টস বা অন্যান্য তেমন কোনো ডকুমেন্টই হচ্ছে সাবমিট করতে হয় নাই। আর হ্যাঁ কিছু কিছু জিনিস হচ্ছে এমবাসি থেকে আমাকে বলছিল, ফার্স্ট অফ অল হচ্ছে আমার এডুকেশনাল সার্টিফিকেট গুলো হুম এটা লাগে এই জন্য যে আপনি যেই জবের জন্য বা যেই ডেজিগনেশনের জন্য আসতেছেন ওরা একটু দেখার চেষ্টা করে যে এই ডেজিগনেশনের সাথে আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা ম্যাচ করে কিনা। তো আমি হচ্ছে আমার জাস্ট হচ্ছে ব্যাচেলার্স আমার কম্পিউটার সায়েন্সে করা, আমি আমার ব্যাচেলার্স এর কম্পিউটার সায়েন্সের যে হচ্ছে সার্টিফিকেট ছিল সেটা সাথে করে নিয়ে গেছিলাম। আর সেকেন্ড হচ্ছে যেই জিনিসটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে যে ওরা বলছিল যে আপনি যে প্রিভিয়াস হচ্ছে আপনার জবের এক্সপিরিয়েন্স আছে যদি পসিবল হয় সেই সব কোম্পানি থেকে সার্টিফিকেট হচ্ছে নিয়ে যাইতে। তো আমি এই জবে মুভ করার আগে আমার দেশে প্রায় 4-5টা কোম্পানিতে জব করার এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সব জায়গা থেকে তো আমি হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার কালেক্ট করতে পারি নাই। আমি 2টা কোম্পানির পারছিলাম, 2টাই হচ্ছে আমার সাথে করে নিয়ে গেছিলাম। আর আমি যখন এই সব ডকুমেন্টস রেডি করে হচ্ছে আপনার ওদের এম্বাসিতে ভিসার জন্য গেলাম। আর ভিসার একটা ব্যাপার আছে যে অনলাইনে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনলাইনের আপনি স্কেডিউল কবে পাচ্ছেন তার উপর কিছু জিনিস নির্ভর করে। তো আমার ক্ষেত্রে যতটুকু মনে পড়ে আমি হচ্ছে মার্চের 28 তারিখে গত বছর ওদের কাছ থেকে জব অফার পাই। ওরা হচ্ছে এপ্রিলের 1-2 তারিখের দিকে আমাকে হচ্ছে এগ্রিমেন্ট পেপারস পাঠায় দেয়। আর আমি হচ্ছে এপ্রিলের 14 তারিখে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের শিডিউল পাই আপনার এম্বাসিতে, বার্লিনে এই জার্মান এম্বাসিতে। তো সেখানে আমি যেদিন যাই আমি পাসপোর্ট নিয়ে যাই, এক কপি হচ্ছে 1 না 2 কপি যেন হচ্ছে ফটো নিয়ে গেছিলাম বায়োমেট্রিক তোলা, তারপর হচ্ছে আপনার আমার এগ্রিমেন্ট পেপার
কোম্পানির কাছ থেকে 2টা পেপার পাইছিলাম, একটাতে যেটাতে আমার ডেজিগনেশন স্যালারি এটা উল্লেখ করা ছিল, আর একটাতে এটা উল্লেখ করা ছিল যে প্রথম 2 মাস আমি যাওয়ার পর আমার কোম্পানি হচ্ছে আমার জন্য বাসার ব্যবস্থা করে দিচ্ছে। আর আমার হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেটটা আমি সাথে নিয়ে গেছিলাম, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলোও সাথে নিয়ে গেছিলাম। তো যখন ভিসা অফিসার হচ্ছে আমার ডকুমেন্টসগুলো নেয়, তারা অ্যাকচুয়ালি হচ্ছে আমি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবগুলোই ওদেরকে দিছিলাম, বাট ও হচ্ছে একবার শুধু এডুকেশন সার্টিফিকেটটা দেখে বাকিগুলো আর চেক করে নাই, আমাকে ফেরত দিয়ে দিছে। ও শুধু হচ্ছে আপনার হ্যাঁ এগ্রিমেন্ট লেটারটা দেখতেছিল, ওইটা দেখে ও আমাকে জাস্ট জিজ্ঞেস করে যে হচ্ছে তুমি কি মিউনিকে যাচ্ছ কিনা। আমি বললাম যে না, আমি মিউনিকে যাচ্ছি না, কারণ হচ্ছে ওই বছরেরই আবার ফেব্রুয়ারিতে আমি মিউনিকের একটা কোম্পানিতে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে গেছিলাম। তো তখন আবার হচ্ছে ওই কোম্পানি আমাকে স্পন্সর করে ফ্লাইট, হোটেলের কস্ট দিয়ে নিয়ে গেছিল। তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি ফেব্রুয়ারিতে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলা ওই কোম্পানিতে জয়েন করতেছো নাকি। আমি বললাম যে না, আমি হচ্ছে বার্লিনে আরেকটা ভালো অফার পাইছি, তো আমি বার্লিনে হচ্ছে জয়েন করতেছি। তো ওরা তখন আবার ওই কোম্পানির ইনফরমেশনটা হচ্ছে ওদের ওই ডাটাবেজে মেবি ওরা হচ্ছে রেকর্ড করে রাখতে হয়, ওইটা রেকর্ড করে সে আমাকে সেকেন্ড যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে তুমি কি ব্লু কার্ড এলিজিবল কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, আমি ইন্টারনেটে চেক করে দেখছি আমার যে স্যালারি আছে সেটার জন্য আমি হচ্ছে ব্লু কার্ড এলিজিবল। তো ও বললো যে আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি হচ্ছে একটু আমাদের ডাটাবেজের সাথে চেক করে দেখতেছি। তারপর ও একটু ভিতরে যে হচ্ছে আমার ওই এগ্রিমেন্ট পেপারে যে স্যালারি উল্লেখ ছিল সেটার সাথে হচ্ছে ওই ব্লু কার্ডের রেঞ্জটা ম্যাচ করে কিনা সেটা চেক করে এসে দেখে বললো হ্যাঁ ঠিক আছে। পরে বললো যে আচ্ছা সবকিছু রেখে যাও, নাও ইউ ক্যান পে দ্য ফি অ্যান্ড ইউ ক্যান গো। তারপর আমি হচ্ছে ফি পে করে হচ্ছে চলে আসছি। এর পরের দিনই সকাল হচ্ছে আপনার 12টার দিকে আমি হচ্ছে ইমেল পাইছি যে আমার পাসপোর্ট হচ্ছে কালেকশনের জন্য রেডি। তো আমি যে হচ্ছে তখনই হচ্ছে ভিসা পেয়ে গেছি। তো এটার এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় যে খুবই স্মুথ ছিল আমার ক্ষেত্রে, মানে পুরোপুরি 24 ঘন্টাও লাগে নাই, এর আগেই হচ্ছে আমি ভিসা পেয়ে গেছিলাম। আর ভিসা পাওয়ার পর আমি আমার কোম্পানিকে ইনফর্ম করে দিছি যে হ্যাঁ আমার ভিসা হয়ে গেছে। তো ইনিশিয়ালি আমার হচ্ছে জুলাইয়ের 1 তারিখে জয়েন করার কথা ছিল, কারণ আমি জানতাম না যে কবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাবো বা ভিসা পাইতে কয়দিন লাগবে। তো আমি যখন এপ্রিলের 14 তারিখেই ভিসা পেয়ে গেলাম, আমার কোম্পানিকে ইনফর্ম করলাম। তারপর ওরা বললো যে তাহলে তুমি কি হচ্ছে একটু আগে জয়েন করতে পারবা কিনা, যে মের মিডের দিকে অথবা জুনের 1 তারিখের দিকে। তো আমি বললাম যে আচ্ছা আমি জুনের 1 তারিখ থেকেই জয়েন করব। তারপর ওরা হচ্ছে তারপর ওরা আমাকে জাস্ট কিছু ইমেল দিয়ে হচ্ছে ওই আসার পর কিভাবে আমি হচ্ছে অফিসে যাব, কবে আমার অনবোর্ডিং সেশন গুলো হবে, এগুলো নিয়ে একটা ইমেল দিয়ে দেয়। আমি হচ্ছে আমার মতো করে প্লেন টিকিট করে হচ্ছে চলে আসি। অনেক ধন্যবাদ সুমন ভাই একদম ডিটেলসে আমাদেরকে বলার জন্য। আমাদের অনেকগুলা প্রশ্ন আসছে, আমরা কিছু প্রশ্নে আসি, কারণ তা না হলে পরে আসলে এই প্রশ্নগুলা অ্যান্সার দিতে আমাদের কষ্ট হয়ে যাবে। হ্যাঁ।